গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। আজ দ্বিতীয় পর্ব। বালিশ হাতে নবনী ছোট বোনের ঘরে ঘুমোতে গেল। দরজায় টোকা দিল। শ্রাবণী জেগে আছে, ঘরে বাতি জ্বলছে, তার নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সে দরজা খুলছে না। নবনী দরজায় ধাক্কা দিয়ে বলল, আয় শ্রাবণী, দরজা খোল, কি হলো তোর? শ্রাবণী দরজা খুলল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সে হতাশ গলায় বলল, আপা, তুমি কি আমার সঙ্গে ঘুমোবে? হ্যাঁ, অসুবিধা আছে? আছে, আমি কারোর সঙ্গে ঘুমোতে চাই না, একা ঘুমোতে চাই। যথেষ্ট পাগলামি করেছিস, দরজা থেকে সরে দাঁড়া। শ্রাবণী দরজা থেকে সরে দাঁড়াল। করুণ গলায় বলল, তুমি কিন্তু দেয়ালের দিকে শোবে, আমি ঘুমোবো বাইরের দিকে, এবং কাল থেকে তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। তোর সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি বুঝবে না। বুঝিয়ে বললেও বুঝবো না? না, বলে দেখ, বুঝতে তো পারি। শ্রাবণী হালকা গলায় বলল, আমি তো রাতে এক নাগাড়ে ঘুমাই না আপা। কিছুক্ষণ ঘুমাই, আবার জেগে উঠি, আবার খানিক্ষণ বই পড়ি, গান শুনি। তুমি বিরক্ত হবে। অবশ্যই বিরক্ত হব, আমার তো শুনেই বিরক্তি লাগছে। এই জন্যে আমি চাই না তুমি আমার সঙ্গে ঘুমাও, আমি একা থাকতে চাই। নবনী বিছানায় উঠতে উঠতে বলল, গল্পের বই পড়ে তোর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। গল্পের বই পড়া তোর বন্ধ করতে হবে। একা একা থাকার অভ্যাসটাও তোর বদলাতে হবে। দুদিন হলো আমরা এখানে আছি, দুদিনে তুই কি একবারের জন্য ডাকবাংলো কম্পাউন্ডের বাইরে গিয়েছিস? শ্রাবণী জবাব দিল না, হাসল। নবনী বলল, আয়, বাতে নিভে শুয়ে পড়ি, শুয়ে শুয়ে গল্প করি। শ্রাবণী বলল, আমার শুতে ইচ্ছে করছে না, এত সকালে আমি কখনো ঘুমোতে যাই না। এক রাতে একটু নিয়মের ব্যতিক্রম হোক। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে এলো। দুজনের জন্য একটাই লেপ। নবনী হাসতে হাসতে বলল, তোর গায়ের সঙ্গে গা গেলে সমস্যা নেই তো আবার? না, কোনো সমস্যা নেই। শ্রাবণী বোনকে জড়িয়ে ধরল। এখন মনে হচ্ছে বোনের সঙ্গে ঘুমোতে পেরে সে আনন্দিত। নবনী আদুরে গলায় বলল, তুই দিন দিন এত অদ্ভুত হচ্ছিস কেন রে? শ্রাবণী জবাব দিল না। লেপের ভেতর মাথা ঢুকিয়ে নিয়ে খিলখিল করে হাসল। নবনী বলল, এত হাসছিস কেন? তুমি আমার সঙ্গে ঘুমোচ্ছ, আমার ভালো লাগছে, তাই হাসছি। একটু আগে তো উল্টো কথা বললি, আমাকে তোর ঘরেই আসতে দিতে চাসনি। শ্রাবণী আরও ভালোভাবে বোনকে জড়িয়ে ধরল। নবনী বলল, হাত ছাড়, দম বন্ধ হয়ে আসছে। হোক দম বন্ধ, ছাড়ব না। তুমি গল্প বলো, গল্প শুনব। রাত দিন গল্পের বই পড়িস তুই, আর গল্প বলবো আমি? এটা কেমন কথা? বরং তুই তোর পড়া বই থেকে একটা কিছু বল, আমি শুনি। হুম, তুমি বলবে, আমি শুনব। আমি কি বলবো? যা ইচ্ছে বলো। এখানে এসে তোমার কেমন লাগছে সেটা না হয় বলো। তুমি যে একা একা ঘুরে বেড়াও, কোথায় কোথায় গেলে, কি দেখলে? নবনী হাই তুলতে তুলতে বলল, গাছপালা ছাড়া আর কি আছে এখানে? গাছপালা দেখেছি, একটা বিশাল বটগাছ দেখলাম, ঝুড়ি নেমে একাকার, নিচটা বাঁধানো। তোকে নিয়ে একদিন না হয় যাব, ওই বটগাছের বাঁধানো জায়গাটায় বসে জ্যোৎস্না দেখব। খুব নাকি সুন্দর। কে বলেছে খুব সুন্দর? এখানকার কলেজের এক অধ্যাপক, মবিনুদ্দিন না কি যেন নাম। তার সঙ্গে দেখা হলো কোথায়? নবনী গল্পটা বলল, বেশ গুছিয়েই বলল। বলতে গিয়ে লক্ষ্য করল গল্পটা বলতে তার ভালো লাগছে। শ্রাবণী শুনছেও খুব আগ্রহ করে। গল্প শেষ হবার পর শ্রাবণী বলল, তুমি কি অধ্যাপক ভদ্রলোককে খুব কঠিন করে ধমক দিলে? মোটামুটি কঠিনভাবেই দিলাম। ভদ্রলোক কি বললেন? কিছু বলেনি, দাঁড়িয়েছিল চুপচাপ। ধমক দেবার পর তোমার মনে হয়নি, আহা, কেন ধমক দিলাম? না, মনে হয়নি। ধমক তার প্রাপ্য ছিল। কি করে সে তার সঙ্গে জ্যোৎস্না দেখার জন্য এমন একটা নির্জন জায়গায় যেতে বলে? আমি কিন্তু ভদ্রলোকের কোনো দোষ দেখছি না। দোষ দেখছিস না কেন? শ্রাবণী উঠে বসে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালালো। মুখ না দেখে কথা বলতে তার ভালো লাগছে না। নবনী বিরক্ত গলায় বলল, বাতি জ্বালিয়েছিস কেন? বাতি নেভা।
অন্ধকারে কথা বলতে ভালো লাগছে না। আপা, তুমি আমার যুক্তি শোনো। যুক্তি শোনার পর তোমার মনে হবে ওই অধ্যাপক ভদ্রলোক কোনো ভুল করেননি, বরং তাকে ধমক দিয়ে তুমি ভুল করেছ। যুক্তি সকালে শুনব, এখন শুনতে ইচ্ছে করছে না। না, তোমাকে এখনই শুনতে হবে। ওই যুক্তি আমার সকালে মনে থাকবে না। রাতের যুক্তি দিনে কাজ করে না। আপা শোনো, ওই অধ্যাপক ভদ্রলোকের কথা থেকেই মনে হচ্ছে তিনি বটগাছের কাছে প্রায়ই আসেন এবং এখানে বসে জ্যোৎস্না দেখেন। নিশ্চয়ই জায়গাটার অত্যন্ত প্রিয়, জ্যোৎস্নাও খুব প্রিয়। তুমি কি অ্যাকসেপ্ট করছো? করছি। ভদ্রলোক বসেছিলেন একা একা। তিনি স্বপ্নেও ভাবেননি তুমি সেখানে উপস্থিত হবে। হঠাৎ তোমাকে দেখলেন, নির্জন জায়গা, অদ্ভুত পরিবেশ। সেখানে ঠিক স্বপ্ন দৃশ্যের মতো অসম্ভব রূপবতী এক তরুণী উপস্থিত হল। সাধারণ পরিবেশেই তোমাকে দেখলে লোকজন চমকে যায়, অস্বাভাবিক পরিবেশে তোমাকে দেখে ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন। তার মধ্যে এক ধরনের ঘোর সৃষ্টি হল। মনে হলো এটা বাস্তব দৃশ্য নয়, এটা হয়ে গেল স্বপ্ন দৃশ্য। তুমি হয়ে গেলে স্বপ্নের একটি মেয়ে। স্বপ্নে যা ইচ্ছে করে তাই বলা যায়। ভদ্রলোক তাই করলেন, তোমাকে নিমন্ত্রণ করলেন জ্যোৎস্না দেখার জন্যে। ব্যাপারটা তোমার কাছে অস্বাভাবিক লাগলেও তার কাছে মোটেই অস্বাভাবিক লাগল না, কারণ তুমি তো বাস্তবের মেয়ে না, তুমি ছিলে কল্পনার একটি মেয়ে। চুপ কর গাধা, আমি হলাম কল্পনার মেয়ে। সে খুব ভালো করেই জানে আমি কে। আমি ডাকবাংলোয় আছি, আমার নাম পর্যন্ত জানে। জানলেও তুমি তার কাছে কল্পনারই মেয়ে, বাস্তবের কোনো চরিত্র না। বাস্তবের চরিত্ররা তোমার মতো এত সুন্দর হয় না, আর বাস্তবের চরিত্ররা এত সুন্দর করে সেজে গুজে বটগাছের কাছে গিয়ে দাঁড়ায় না, বটগাছের সঙ্গে গল্পও করে না। যথেষ্ট হয়েছে, বাতি নিভিয়ে ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো আপা? জানি। বলো তো কি করতাম? তুই বলতি, চলুন যাই, আপনার জ্যোৎস্না দেখে আসি। তারপর বসে থাকতে লোকটার সঙ্গে, আমরা পুলিশ নিয়ে তোকে খুঁজে বের করে আনতাম। শ্রাবণী হাসতে হাসতে বলল, কিছুটা হয়েছে, পুরোপুরি হয়নি। আমি ঠিকই বলতাম চলুন যাই। বটগাছটার কাছে গিয়ে বলতাম, আপনি গিয়ে বসুন, আমি আসছি। ভদ্রলোক বসতেন, আমি নিঃশব্দে পালিয়ে চলে আসতাম। ভদ্রলোক আর আমাকে খুঁজে পেতেন না। তাতে লাভ হতো কি? তার স্বপ্নটা আরও জোরালো করে দিতাম। তার কাছে সারা জীবন মনে হতো তিনি ওই রাতে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। নবনী হাই তুলতে তুলতে বলল, গল্পের বই পড়া তোর পুরোপুরি বন্ধ করা উচিত। তোর মাথা এলোমেলো হয়ে গেছে, এখন ঘুমো দেখি। আচ্ছা, ঘুমোচ্ছি। নবনী অবাক হয়ে লক্ষ্য করল শ্রাবণী সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে, গাঢ় গভীর ঘুম। নবনীর ঘুম আসছে না, সে জেগে আছে। জানালা দিয়ে জ্যোৎস্নার আলো ঢুকেছে, সুন্দর দেখাচ্ছে। শ্রাবণীর সঙ্গে গল্প করতে ভালো লাগছিল। এখন কেমন যেন একা লাগছে। শাহেদ কি এখনো জেগে আছে? ঢাকায় সে অনেক রাত জাগত, এখানে কি জাগবে? শরীর খারাপ, শুয়ে পড়েছে নিশ্চয়ই। নবনী খাট থেকে নামল, তার পানির পিপাসা পেয়েছে। সে বারান্দায় এসে দাঁড়াল। বারান্দায় খুব হাওয়া, শীত লাগছে। সে খানিকক্ষণ শীত গায়ে মাখল, খুব সাবধানে এগোলো শাহেদের ঘরের দিকে। ঘরে বাতি জ্বলছে, সে এখনো জেগে আছে। নবনী দরজায় হাত রাখল, দরজা ভেতর থেকে বন্ধ। সে কি ডাকবে শাহেদকে? না, থাক। নবনী খাবার ঘরের দিকে এগোল। খাবার ঘরে বাতি জ্বলছে। জাহানারা হাতলওয়ালা একটা চেয়ারে বসে উলের কি যেন বুনছেন। তার পেছনে মিলু বুয়া দাঁড়িয়ে চুল বিনি করে দিচ্ছে। নবনী বলল, মা ঘুমাওনি? না, ঘুম আসছে না। বসে বসে সোয়েটার বুনলে তো ঘুম আসবে না, বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করতে হবে। চেষ্টা করে লাভ নেই। তুমি ঘুমোচ্ছ না ভালো কথা, মিলুকে জাগিয়ে রেখেছ কেন? তাকে ঘুমোতে দাও। জাহানারা কিছু বললেন না, উল বুনেই যেতে লাগল। মিলু নবনীর দিকে তাকিয়ে ইশারায় আর কিছু না বলার জন্য অনুরোধ করল। সুরুজ মিয়া মই নিয়ে এসেছেন। ডাকবাংলোর পেছনে মই লাগানো হয়েছে। সুরুজ মিয়া নিজেই মই বেয়ে তরতর করে উঠলেন, নিশ্চিত হলেন যে মই ঠিক আছে।
মই ভেঙে পড়ে গেলে তার উপর দোষ পড়বে। শ্রাবণী বলল, থ্যাঙ্কস চেয়ারম্যান চাচা। সুরজ মিয়া শুকনো মুখে বললেন, স্যার রাগই করেন কি না? বাবা, রাগ করবেন না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কিছু লাগবে আম্মা? লাগলে বলবেন, লজ্জা করবেন না। আপনাকে যা আনতে বলা হবে আপনি তাই আনবেন। এত ক্ষমতা কি আর আমার আছে আম্মা? তবে চেষ্টা করব, এটা সত্য। আসুন চেয়ারম্যান চাচা, আমার সঙ্গে চা খান। জি না আম্মা, আমি এখন যাই। স্যার ঘুম থেকে উঠলে একবার আসব, খোঁজ নিয়ে যাব। আপনার কিছু লাগবে কি না আম্মা বলেন নাই। আমি হইলাম আপনার বুড়া ছেলে, ছেলেরে বলতে দোষ নাই। আমার কিছু লাগবে না। আচ্ছা, একটা জিনিস লাগতেও পারে, এখনো বুঝতে পারছি না, পরে বলবো আপনাকে। সুরজ মিয়া চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবের ছোট মেয়েটা অন্য 10টা মেয়ের মতো না, একটু আলাদা। মাথা খারাপও হতে পারে। বড়লোকের মেয়েগুলির মাথা এমনিতে একটু খারাপের দিকেই থাকে, আর এ হলো ছোট মেয়ে, আদর পেয়েছে বেশি। এই মেয়েটা সম্পর্কে গতকাল রাতে একটা খবর তিনি পেয়েছেন। খুবই চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না, জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না। ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন। ওসি সাহেবও কোনো পরামর্শ দিতে পারলেন না, শুধু বললেন, চিন্তার বিষয় হয়ে গেল, লক্ষ্য রাখতে হবে। ব্যাপার তেমন কিছু না। পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে, সে মিথ্যে বলেনি। মিনিস্টারের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না। সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত 3টার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল, খানিকক্ষণ হাঁটল, তারপর ফিরে এলো। পুলিশের সেন্ট্রি কাছে যায়নি, দূরে দূরে থেকেছে, তবে লক্ষ্য রেখেছে। এখানে অবশ্য ভয়ের কিছু নেই, খুবই নিরাপদ জায়গা। তবু অঘটন ঘটতে কতক্ষণ লাগে? অঘটন যে কোনো সময়ই ঘটতে পারে। তবে এখন আর ভয়ের কিছু নেই। সুরজ মিয়া নদীর পাড়ের লোক রেখে দিয়েছেন, নৌকা বাঁধা আছে। নৌকায় 2জন মাঝি। তাদের কাজ হল ডাকবাংলোর দিকে তাকিয়ে থাকা। কাউকে আসতে দেখলেই একজন নৌকায় থাকবে, অন্যজন ছুটে এসে তাকে খবর দেবে। তখন না হয় মিনিস্টার সাহেবকে খবর দেয়া যাবে। ব্যাপারটা হয়তো কিছুই না, আবার হয়তো অনেক কিছু। মইয়ের ব্যাপারটা ধরা যাক, এমন কিছু না। মই দিয়ে ছাদে ওঠার শখ বড় মানুষের ছেলেপুলেদের হবেই, কিন্তু মই দিয়ে ছাদে উঠে যদি এই মেয়ে ঝাঁপ দেয়, তখন অবস্থাটা কি হবে? যে মেয়ে নিশিরাতে নদীর পাড়ে যেতে পারে, সে অনেক কিছুই করতে পারে। মেয়েটার মধ্যে পাগলামি আছে, ভালো রকমের পাগলামি আছে। সুরজ মিয়ার ধারণা মেয়েটার বড় বোনের মধ্যেও আছে। সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায়। পাগলামি বংশগত ব্যাপার, একজন কারোর মধ্যে থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে। মিনিস্টার সাহেবের মধ্যে আছে কি? সুরজ মিয়া এখনও তা ধরতে পারেননি, তবে খানিকটা আছে বলে মনে হয়। না হলে থানার ওয়্যারলেস দিয়ে কেউ খবর পাঠায় সুন্দরবনে বাঘের সংখ্যা কত? সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে? এটা কি একটা জানার বিষয়? শ্রাবণী সুরজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে। সুরজ মিয়া মেয়েটির হাবভাব বোঝার চেষ্টা করছেন। মেয়েটাকে তো বেশ সহজ স্বাভাবিকই মনে হচ্ছে। ভয় পাওয়ার বোধহয় কিছু নেই। ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গিয়েছিল জিজ্ঞেস করে ফেলবেন নাকি? রেগে না গেলেই হলো। হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে, যাতে রাখতে না পারে। আম্মা, একটা কথা বলবো? বলতে ইচ্ছে করলে অবশ্যই বলবেন। সুরজ মিয়া ইতস্তত করতে লাগলেন, বলাটা বোধহয় ঠিক হবে না। শ্রাবণী বলল, এমন কোনো কথা যা আপনার বলতে অস্বস্তি লাগছে? সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন, ভুলও হইতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। বলে ফেলুন না শুনি, এত পেঁচানোর কোনো দরকার নেই। মানে ব্যাপারটা হয়েছে কি, পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনারা নাকি দেখছে রাত 3টার দিকে একা একা নদীর পাড়ে। শ্রাবণী সহজ গলায় বলল, ঠিকই দেখেছে। আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন? না মানে গভীর রাত। গভীর রাত তো কি হয়েছে? ভরা পূর্ণিমা, ডাকবাংলোর সঙ্গে নদী, ডাকবাংলোয় পুলিশের পাহারা, কাছে একদল আনসার, ডাকলেই ছুটে আসবে। আমি ভয় পাবো কেন? না, ভয়ের কিছু নাই। আমার অবশ্য খানিকটা ভয় ভয় করছিল, কিন্তু এত সুন্দর লাগছিল বালির উপর চাঁদের আলো।
ভাবলাম কাছে গিয়ে দেখেই আসি। আপনার ধারণা কাজটা ভুল হয়েছে? জি না আম্মা, ভুল হয় নাই, তবে স্যার শুনলে রাগ করবেন। বাবা শুনেছেন, সকালবেলায় বাবাকে বলেছি। বাবা রাগ করেননি, শুধু বলেছেন নেক্সট টাইম যদি এমন ইচ্ছে হয় তাহলে যেন একজন সেন্ট্রি সঙ্গে নিয়ে যাই। সুরজ মিয়া এখন খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন। ব্যাপারটা যতটা জটিল শুরুতে মনে হয়েছিল এখন দেখা যাচ্ছে ততটা জটিল নয়। চেয়ারম্যান চাচা। জি আম্মা। আপনার বাড়ি এখান থেকে কত দূর? বেশি দূরে না আম্মা, কাছেই। চলুন তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি। সুরজ মিয়া হকচকিয়ে গিয়ে বললেন, শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা, কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না। স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব। বাড়ির ছেলে মেয়েরাও আপনারে আর বড় আম্মারে দেখতে চায়। শাহেদের ঘুম ভেঙেছে। সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপি মাথায় বুড়ো ধরনের একজন লোক বাগানে হাঁটছে। শ্রাবণী হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে। শাহেদের জ্বর শেষ পর্যন্ত আসেনি, শরীর ঝরঝর লাগছে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল, এখন প্রচণ্ড খিদে বোধ হচ্ছে। শাহেদ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো, হাত উঁচিয়ে শ্রাবণীকে ইশারা করে ডাকল। শ্রাবণী এগিয়ে আসছে, তাকে রোগা রোগা লাগছে। গুড মর্নিং শাহেদ ভাই। গুড মর্নিং শ্রাবণী। এইমাত্র ঘুম থেকে উঠলেন? অনুমান করুন তো কটা বাজে? 8টা। হয়নি, বাজে মাত্র 7টা। এই ব্যাপারটা না আমি লক্ষ্য করেছি। গ্রামে এলেই দেখবেন সময় স্লো হয়ে যায়, এক ধরনের টাইম ডাইলেশন হয়। আপনার কাছে মনে হচ্ছে 8টা বাজে, আসলে বাজছে 7টা। ওই বুড়ো ভদ্রলোককে? উনার নাম সুরজ মিয়া, চেয়ারম্যান। চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে। উনি মোটেই সেরকম নন, নিতান্ত ভালো মানুষ। আমার জন্যে মই এনে লাগিয়ে দিয়েছেন। কি এনে লাগিয়েছেন? মই, ছাদে ওঠার মই। আপনি তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলুন, আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি। কুয়ার পাশে বসে চা খান, দেখুন কি অদ্ভুত লাগে। কুয়ার পাশে বসে চা খেতে হবে? কিংবা এক কাজ করা যেতে পারে, আমরা দুজনে চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি। আপা যখন ঘুম ভেঙে দেখবে আপনি নেই, তখন তার মাথা খারাপ হয়ে যাবে। তোমার আপা কি এখনো ঘুমোচ্ছে? মনে হয় ঘুমোচ্ছে, ডেকে তুলব? দরকার নেই, তুমি বরং চা নিয়ে এসো। শ্রাবণী রান্নাঘরে ঢুকল। রান্নাঘরে পিঠে বানানোর চেষ্টা হচ্ছে। জাহানারা ভাপা পিঠে বানাচ্ছেন, ঠিক মতো হচ্ছে না, ভেঙে যাচ্ছে। নবনীর ঘুম ভেঙেছে, সে মুখ ধুয়ে মার পাশে বসে আছে। মাকে সাহায্য করাই তার ইচ্ছা, কোনো উপায় নেই। জাহানারা তাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছেন না। শ্রাবণী বলল, আপা, শাহেদ ভাই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন, তোমাকে চা নিয়ে যেতে বলেছেন। নবনী লজ্জা পেয়ে গেল। জাহানারা মেয়ের এই লজ্জা উপভোগ করলেন। হাসি চাপতে চাপতে বললেন, চাটা তুই নিজেই বানিয়ে নিয়ে যা, পিঠার হাঁড়ি নামিয়ে কেটলি বসিয়ে দে। নবনী বলল, সব তুমি করবে, চাটাই বা শুধু শুধু আমি করব কেন? চা তুমি বানাবে। কুয়ার পাড়টা এত সুন্দর রাতে বোঝা যায়নি। কুয়ার চারপাশে চিকন চিকন পাতার অচেনা কিছু গাছ পুরো জায়গাটার উপর ছায়া ফেলে আছে। গাছের নিচ ঝকঝক করছে, একটা পাতাও পড়ে নেই। পরিষ্কার থাকারই কথা। সকাল বিকাল দুবেলা ঝাঁট দেয়া হচ্ছে। মালি শাহেদকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে এলো। শাহেদ বলল, আপনাদের ডাকবাংলো খুব সুন্দর। মালি কিছু বলল না, এমনিতে সে প্রচুর কথা বলে। এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন, মুখ বন্ধ রাখবি, কোনো কথা বলবি না। কি বলতে কি বলবি সর্বনাশ হয়ে যাবে। যে সে লোক আসে নাই, মন্ত্রী, জাতসাপ। ট্রেতে করে চা টোস্ট বিস্কিট নিয়ে আসছে নবনী। এই শীতের মধ্যেও ঘুম থেকে উঠেই সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, কানে মুক্তার দুল। শাড়ির রং তার গায়ের রঙের সঙ্গে মিলেমিশে গেছে, সুন্দর দেখাচ্ছে নবনীকে। তার দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব না। শাহেদ বলল, আজ ভোরবেলা আয়নায় তুমি নিজেকে দেখেছ? না, কেন? না দেখে থাকলে খবরদার দেখবে না, নজর লেগে যাবে। নিজের নজর সবচেয়ে বেশি লাগে। আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের অপ্সরীদের মতো। স্বর্গের অপ্সরীরা কি চা আর টোস্ট নিয়ে আসে? তারা আনে অমৃত। চা এখন অমৃতের মতো লাগবে। শাহেদ চায়ের কাপ তুলে নিল। নবনী বলল, বিস্কিট খাও, নাস্তা দিতে দেরি হবে।
মা ভাপা পিঠা বানানোর চেষ্টা করছেন, পিঠা জোড়া লাগছে না, লাগবে বলে মনে হয় না। রাতে ঘুম কেমন হলো? খুব ভালো হয়েছে, এক ঘুমে রাত কাবার। নবনী শাহেদের সামনে বসেছে। সে তার নিজের চায়ের কাপ হাতে নিয়ে বলল, জায়গাটা কি অদ্ভুত সুন্দর, লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করলাম। আর কিরকম নির্জন সেটা দেখেছ? হ্যাঁ। ডাকবাংলোটা গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে। নীলকর সাহেবরা বানিয়েছিল। তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাইত। এই অঞ্চলে তো নীলের চাষ হওয়ার কথা নয়। নীলকর সাহেব তুমি কোথায় পেলে? আমি যা শুনেছি তাই তোমাকে বললাম। সাহেবদের কবরখানাও নাকি আছে। এক সাহেবের স্ত্রী মারা গিয়েছিলেন, তার কবর আছে। কবরে 4 লাইন কবিতাও আছে। কবরটা কোথায়? আমি জানি না, শ্রাবণী জানে। ওকে বলো তো আমাকে দেখাতে। বলবো। শাহেদ হাসতে হাসতে বলল, কোথাও বেড়াতে এসে অবশ্য কবর দেখে বেড়ানো কোনো কাজের কথা না। নবনী উঠে দাঁড়ালো। শাহেদ বলল, যাচ্ছ কোথায়? বসো না। নাস্তার ব্যবস্থা দেখি। মা যা শুরু করেছে, আজকেও নাস্তা খেতে পারবো বলে মনে হয় না। নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি বসো। নবনী বসল। শাহেদ বলল, সুন্দর কোনো প্রেমের কবিতা আমার মুখস্থ নেই, থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃত্তি করতাম। তুমি এত সুন্দর কেন? নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল। তার চোখে পানি এসে যাচ্ছে, যে চোখের পানি শাহেদকে দেখাতে চায় না সে। শাহেদ বলল, আমার দিকে তাকাও, অন্যদিকে তাকিয়ে আছো কেন? নবনী বলল, কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি, এরকম আর হবে না। শাহেদ হাসতে হাসতে বলল, তার মানে কি এই যে আমি যা চাইব তাই পাব? নবনী জবাব দিল না। কিছুদিন মন্ত্রিত্ব করলে বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। মন্ত্রীরা কোনো কিছুতেই বিস্মিত হন না। জামিল সাহেবের ক্ষেত্রে তা ঘটেনি। তিনি সুরুজ মিয়ার কর্মক্ষমতায় বিস্মিত হয়েছেন এবং বিষয় চাপা দেবার চেষ্টা করছেন না। সুরুজ মিয়া যা করেছেন তা হল ময়মনসিংহ থেকে একটা ফ্রিজ নিয়ে এসেছেন। ফ্রিজের সঙ্গে মেকানিক এখন খুটখাট করে 3 পয়েন্ট প্লাগ বসাচ্ছে। সুরুজ মিয়া একটু দূরে দাঁড়িয়ে হাত কচলাচ্ছেন। জামিল সাহেব বললেন, এই ফ্রিজ আপনি কিনে এনেছেন? জি স্যার। কেন? ওই দিন শুনলাম বেগম সাহেবের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস, উনার কষ্ট হইতেছে। শোনার পর মনটা খারাপ হয়ে গেল। আমরা তো 2 দিন পর চলে যাব, তখন ফ্রিজ কি করবেন? অসুবিধা নাই স্যার, রেখে দিব। আপনারা হইলেন মেহমান, আমি থাকতে মেহমানের কষ্ট, এইটা তো স্যার অচিন্তনীয়। এরকম সেবা যত্ন সব মেহমানদেরই করেন? করার চেষ্টা করি স্যার, তবে কেউ তো এদিকে আসেন না, রাস্তাঘাট ভালো না। তবু যারা আসেন যত্ন করার চেষ্টা করি। আমার ক্ষমতাও সামান্য স্যার, নাদান মানুষ। আপনার ক্ষমতা মোটেই সামান্য নয়, আমি বিস্মিত হয়েছি। আপনি কিছু চান আমার কাছে? কোনো তদবির আছে? জি না স্যার, আমার কোনো তদবির নাই। সত্যি বলছেন তো? জি স্যার, সত্যি। ফ্রিজ লাগানো হয়েছে, হালকা শোঁ শোঁ শব্দ আসছে। পানির বোতল ভর্তি করে রাখা হয়েছে। জাহানারা স্বস্তি বোধ করছেন, অনেক দিন পর আরাম করে পানি খাওয়া যাবে। তবে ফ্রিজের রং তার পছন্দ হয়নি, কটকটে হলুদ রং, তাকালেই মাথা ধরে যায়। জাহানারা বাইরের লোকদের সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না। সুরুজ মিয়ার সঙ্গে বললেন, এত যন্ত্রণা করার কোনো প্রয়োজন ছিল না, ঠান্ডা পানি আমাকে খেতেই হবে এমন কোনো কথা নেই। যাই হোক, আপনাকে ধন্যবাদ। সুরুজ মিয়া বিনয়ে নিচু হয়ে বললেন, যা দরকার হবে আমাকে বলবেন বেগম সাহেব, কোনো সংকোচ করবেন না। শাহেদ পাখি শিকারের কথা বলেছিল, শীতের পাখি। সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে। এইটা পাখি শিকারির জায়গা। গত বছর কমিশনার সাহেব আর তার স্ত্রী এসেছিলেন, পাখি শিকারের জন্যই আসছিলেন। জাহানারা বললেন, ব্যবস্থা করতে হবে নবনীর বাবাকে না জানিয়ে, উনি শুনলে রাগ করবেন। অতিথি পাখি মারা আইনে নিষেধ। সব কথা স্যারের জানানোর দরকার নাই, উনি কিছুই জানবেন না। আমি নৌকা, বন্দুক সব ব্যবস্থায় রাখব। ভোর রাত্রে যাওয়া লাগবে। 2 আম্মাও কি সাথে যাবেন? হ্যাঁ, ওরাও নিশ্চয়ই যেতে চাইবে। কোনো অসুবিধা নাই, আমি সব ব্যবস্থা করে খবর দিব। আপনি হুট করে চলে যাবেন না, নাস্তা খেয়ে যাবেন? জি আচ্ছা।
সুরজ মিয়া নিজের বুদ্ধি খাটিয়ে দু একটা কাজ করলেন। বিকেলের মধ্যে খুঁটি বসিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করলেন। ব্যাডমিন্টন খেলার সাজ সরঞ্জাম ঘরেই ছিল। গত বছর কমিশনার সাহেব ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলেন। সব জিনিসপত্র যখন জোগাড় হলো তখন তারা চলে গেলেন। সুরজ মিয়া যত্ন করে তুলে রেখেছিলেন। এখন কাজে লাগছে। এই জগতে কিছুই নষ্ট হয় না, এক সময় না এক সময় কাজে লাগে। মিনিস্টার সাহেবের পেছনে তার শ্রমও বৃথা যাবে না, এক সময় কাজে লাগবে। বিকেল, রোদ পড়ে এসেছে। শাহেদ খুব আগ্রহ নিয়ে ব্যাডমিন্টন খেলছে। একদিকে শাহেদ, অন্যদিকে শ্রাবণী। নবনীকে খেলার ব্যাপারে রাজি করানো যায়নি। সে নাকি জীবনে ব্যাডমিন্টন খেলেনি। শাহেদ বলল, এটা এমন কোনো খেলা না যে শিখতে হয়, র্যাকেট হাতে নিলেই খেলা যায়। সাহস করে র্যাকেটটা হাতে নাও। নবনী বলল, আমারও তো সাহস নেই, আমি বরং দেখি, দেখতেই ভালো লাগছে। শ্রাবণী বলল, দেখতে মোটেই ভালো লাগছে না তোমার আপা, তুমি খুব বিরক্ত হয়ে তাকিয়ে আছো। মোটেই বিরক্ত হয়ে তাকিয়ে আছি না, তুই যে হেরে ভূত হচ্ছিস দেখে ভালো লাগছে। আপা, আমি হেরে ভূত হচ্ছি না, শাহেদ ভাই কেমন খেলে বোঝার চেষ্টা করছি। যখন বোঝা হয়ে যাবে তখন বাজির খেলা খেলবো, সিরিয়াস বাজি ধরে খেলা হবে। কি বাজি? বাজির টার্মস অ্যান্ড কন্ডিশন পরে ঠিক করা হবে। শাহেদ নবনীর দিকে তাকিয়ে বলল, প্রায় 15 বছর পর ব্যাডমিন্টন খেলছি, দারুণ লাগছে, আমি থরলি এনজয় করছি। নবনী বলল, তাহলে এনজয় করতে থাকো, আমি একটু ঘুরে আসি, খেলা শেষ হলে একসঙ্গে চা খাবো। ঠিক আছে, চা নাস্তা খেয়ে ইংরেজ সাহেবের স্ত্রীর কবরটা দেখে আসবো। কোথায় যেন কবরটা? শ্রাবণী বলল, জঙ্গলের ভেতর। ডাকবাংলো থেকে একা বেরোতে নবনীর ইচ্ছা করছিল না। সে রান্নাঘরে ঢুকে মাকে ধরল, আদুরে গলায় বলল, মা চলো তো আমার সঙ্গে, ঘুরে আসবে। সারাক্ষণ রান্নাঘরে বসে থাকার জন্য তুমি নিশ্চয়ই বেড়াতে আসুনি, চলো আমার সঙ্গে। কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় বটগাছ তোমাকে দেখিয়ে আনবো। দিনের বেলা মনে করিস না কেন? এখন যাব কিভাবে? কাচ্চি বিরিয়ানি বসিয়েছি, এখন তো নড়াই যাবে না। নবনী একা একাই বের হলো। গেটের বাইরে সেন্ট্রি পুলিশ দুজনে একসঙ্গে স্যালুট দিল। নবনীর জানতে ইচ্ছে করল, স্যালুট দেওয়ার সময় এরা কি ভাবে। কিছু নিশ্চয়ই ভাবে, তাদের ভালো লাগে না নিশ্চয়ই। আচ্ছা, এরা কি শ্রাবণীকেও স্যালুট দেয়? শ্রাবণীকে জিজ্ঞেস করতে হবে। আমা কোথায় যান? নবনী থমকে দাঁড়ালো। সুরজ মিয়া ছুটতে ছুটতে আসছেন। সুরজ মিয়ার মুখ ভর্তি পান। নবনীর কাছে এসে রাস্তার উপর পানের পিক ফেললেন, টকটকে লাল পিক। নবনীর মনে হলো মানুষটা রক্তবমি করছে। কোথায় যান আম্মা? কোথাও না, হাঁটতে বের হয়েছি, দৃশ্য দেখছি। দেখার কিছু নাই, গণ্ডগ্রাম জায়গা, অল্প কিছু গাছপালা। গাছপালাই আমার কাছে সুন্দর লাগছে। রাস্তা খারাপ, বড় ধুলা, হাঁটার চাইতে নদী পথে যাওয়া ভালো। নৌকা একটা তৈরি রাখছি ঘাটে, 2 জন মাঝি আছে, যখন বলবেন নিয়ে যাবে। থ্যাংক ইউ। থানার একটা স্পিডবোট ছিল, সেটার আবার ডিজেল নাই, মেশিনেও কি জানি গণ্ডগোল। ওসি সাহেবরে বললাম মেশিন সারাই করতে, ডিজেল আনতে। প্রয়োজনে কাজে না লাগলে স্পিডবোটের ফায়দা কি? আমাদের কোনো প্রয়োজন নেই, বেড়াতে ইচ্ছে হলে নৌকা তো আছেই। নৌকা আম্মা 24 ঘন্টাই আছে, তুই শোক দিয়া বিছানা করা, যখন ইচ্ছা মাঝিরে বলবেন, আমারেও বলতে পারেন। আমি হইলাম আম্মা আপনার বুড়া ছেলে। সুরজ মিয়ার সঙ্গে সঙ্গে আসছেন। নবনীর ভালো লাগছে না, সে একা একা হাঁটতে চাচ্ছিল। লোকটার মুখের উপর বলতেও পারছে না আপনি চলে যান। সুরজ মিয়ার বোধহয় যাবার ইচ্ছাও নেই। হেলতে দুলতে আসছে, মনে হয় নবনীর সঙ্গে গল্প করে আরাম পাচ্ছে। নবনী লোকটাকে কি ডাকবে ভেবে পাচ্ছে না। শ্রাবণী কত সহজভাবে চাচা ডাকে। শ্রাবণীর মতো সহজভাবে চাচা ডাকতে পারলে মন্দ হতো না। চেয়ারম্যান সাহেব। জি আম্মা। ইংরেজ সাহেবের স্ত্রীর যে একটা কবর আছে, সেটা কোথায়? কার কবর বললেন? ইংরেজ সাহেবের স্ত্রীর কবর। যে সাহেব এইরকম ডাকবাংলোয় থাকতেন, তার স্ত্রী, মহিলার নাম মারিয়া স্টোন। সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন, এইরকম কোনো কবর তো আম্মা এই অঞ্চলে নাই। কবরের কথা আপনারা কে বলছে? নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল। বোঝাই যাচ্ছে কবরের ব্যাপারটা শ্রাবণীর বানানো, কোনো বইয়ে পড়েছে বোধহয়। সুরজ মিয়া বললেন, কবরের বিষয়টা কে বলছে?
মনে পড়ছে না, কে যেন বলেছিল। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখব। আপনার খোঁজ দিতে হবে না, অন্য কোনো ডাকবাংলো সম্পর্কে শুনেছিলাম, এটার সঙ্গে গুলিয়ে ফেলেছি। নবনী সড়ক ছেড়ে পায়ে চলা পথ ধরল। সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন, এই দিকে কই যান? একটা বটগাছ আছে, বটগাছটা দেখতে এসেছি। বটগাছ দেখার কি আছে আম্মা? ঢাকা শহরে তো আর বটগাছ দেখার তেমন সুযোগ নেই, সুযোগ যখন পাওয়া গেছে দেখে যাই। বটগাছের সামনে এসে নবনী থমকে দাঁড়ালো। আজও প্রথম দিনের মতো বলতে ইচ্ছে করল, হ্যালো মিস্টার বটগাছ, কেমন আছেন? বলা হলো না। সঙ্গে সুরজ মিয়া আছেন, তার সামনে চুপ করে থাকাই ভালো। এই বটগাছটার বয়স কত হবে? বলা মুশকিল আম্মা, তবে খুব পুরানো গাছ। গাছের গুড়ি বাঁধানো, কারা বাঁধিয়েছে জানেন? জি না আম্মা, জানি না, আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এইরকম। আসুন ওইখানে গিয়ে বসি। না যাওয়াই ভালো। না যাওয়াই ভালো কেন? জংলা জায়গা, কেউ আসে না, সাপ খুব থাকতে পারে। শীতকালে সাপ থাকবে না, আসুন না যাই। বটের ঝুড়ির ফাঁক দিয়ে নবনীত চট করে ঢুকে গেল। বাধ্য হয়ে পেছনে সুরজ মিয়াও ঢুকলেন। তিনি খুব অস্বস্তি বোধ করছেন। মেয়েটার সঙ্গে এসে দেখি একটা সমস্যায় পড়া গেল। না এসে উপায় ছিল না, একটা মেয়েকে এভাবে একা একা ছেড়ে দেয়া যায় না। নবনী বটগাছের গুড়ির কাছে এসে অবাক হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! সে দাঁড়িয়ে আছে মাঝখানে, চারদিকে বটের ঝুড়ি দিয়ে ঘেরা, যেন বৃক্ষের দেয়াল। মনে হচ্ছে সুন্দর একটা দুর্গ। এই দুর্গের ভেতরে কেউ আসতে পারবে না। ভেতরটা খুব পরিষ্কার, একটা শুকনো পাতাও পড়ে নেই। সিমেন্টের বাঁধানো অংশটি বেশ প্রশস্ত, ইচ্ছে করলে যে কেউ শুয়ে থাকতে পারে। কালো সিমেন্ট, দেখলেই হিম ভাব হয়। নবনী বলল, কি অদ্ভুত জায়গা দেখেছেন চাচা? এই প্রথম নবনী চাচা বলল, তার খুব খারাপ লাগলো না। সুরজ মিয়া বললেন, চলেন আম্মা যাই। যাই যাই করছেন কেন, বসুন না। সন্ধ্যা হইতে বেশি বাকি নাই, চলেন যাই। আরেকদিন দিনের বেলায় আসলেই হবে। সন্ধ্যা হোক, দেখি এখান থেকে সন্ধ্যা হওয়া দেখতে কেমন লাগে। সুরজ মিয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই মেয়ে তো বিরাট সমস্যায় ফেলে দেবে। জংলা জায়গায় সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চাইলে তো বিরাট সমস্যা হবে। স্যার যে শুধু মেয়ের উপর রাগ করবেন তা তো না, তার উপরে রাগ করবেন। রাগ করবারই কথা। চেয়ারম্যান চাচা। জি আম্মা। একটা কাজ করতে পারবেন? সুরজ মিয়া শঙ্কিত গলায় বললেন, কি কাজ? আমি এখানে অপেক্ষা করি, আপনি শ্রাবণীকে নিয়ে আসেন, ও দেখুক কি সুন্দর এই জায়গা। আম্মা কি বললেন? আমি বলছি, আপনার যদি কোনো কষ্ট না হয় তাহলে শ্রাবণীকে একটু নিয়ে আসুন না। সুরজ মিয়া চিন্তায় অস্থির হয়ে পড়লেন। ভালো যন্ত্রণায় পড়া গেল। মেয়েটার সঙ্গে আসা বিরাট বোকামি হয়েছে। এরকম বোকামি তিনি সচরাচর করেন না। 15 বছর ধরে তিনি এই অঞ্চলের চেয়ারম্যান। বোকা লোকের পক্ষে এতদিন চেয়ারম্যান থাকা সম্ভব না। আজ মনে হচ্ছে তিনি নিজেকে যত বুদ্ধিমান মনে করেন, আসলে ততটা বুদ্ধিমান নন। আম্মা চলেন, আজকে যাই, আরেকদিন দিনের বেলায় ছোট আম্মারে নিয়ে আসবো। বট গাছ তো চলে যাবে না, এখানেই থাকবে। গাছ তার জায়গা ছেড়ে যাওয়ার উপায় নাই। তাছাড়া সন্ধ্যাবেলা একা একা থাকা ঠিকও না। দুনিয়া তো ভালো জায়গা না, দুনিয়া খুবই মন্দ জায়গা। আপনি হইলেন মেয়ে মানুষ, আমার দেখেন পুরুষ মানুষ। বয়স 50-এর উপরে, বলতে গেলে দিন শেষ। এই আমি সন্ধ্যার পর একলা বাইর হই না। কেন বার হন না? ভূতের ভয়? মানুষের চেয়ে বড় ভূত আর কিছু নাই। মানুষ হইলে সবচেয়ে বড় ভূত। 2 বার আমারে মারবার চেষ্টা করছে। একবার বেড়া ভেঙ্গা ঢুইকা দাও দিয়া কোপ দিল, সেই বছরই পাকা দালান দিলাম। আর একবার সন্ধ্যাকালে। নবনী বলল, থাক, শুনতে চাচ্ছি না, চলুন ফিরে যাই। সুরজ মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, চলেন আম্মা। সারা পথ নবনী একটি কথাও বলল না। সুরজ মিয়াও চুপ করে রইলেন। নবনী গেট দিয়ে ঢুকেই থমকে দাঁড়াল। ডাকবাংলোর সামনে বেশ ভিড়। 2টা পাজেরো জিপ দাঁড়িয়ে আছে। একটা জিপের পেছনের চাকা পাংচার হয়েছে, চাকা বদল হচ্ছে। ডাকবাংলোর সামনে চেয়ার পাতা হয়েছে, চেয়ারেও 2টা দল। একটা দলের সঙ্গে আছেন জামিল সাহেব, অন্য দলটি খানিকটা দূরে। নবনীর মনে হলো বেশ উৎসব উৎসব ভাব। সন্ধ্যাবেলায় এত বড় একটা দল কোত্থেকে এসেছে কে জানে।
এরা কি এখানে থাকবে? নবনী সবাইকে পাশ কাটিয়ে যাওয়াই ঠিক করল। ডাকবাংলোর পেছন দরজা দিয়ে ঢোকাই ভালো, কেউ দেখবে না। লাভ হলো না। সবাই তাকে দেখল, আগ্রহ এবং কৌতূহল নিয়ে তাকালো। জামিল সাহেব বললেন, ওই দেখুন আমার বড় মেয়ে, ওর নাম নবনী। নবনী সালাম দেবে কিনা কয়েক মুহূর্তে চিন্তা করল, ঠিক করল সালাম দেবে না। এত দূর থেকে আসসালামু আলাইকুম বলা অর্থহীন, চেঁচিয়ে বলতে হবে। এর চেয়ে মাথা নিচু করে হেসে ঘরে ঢুকে পড়াই ভালো। পেছনের দরজা দিয়ে ঢোকার সময় প্রথমেই শ্রাবণীর ঘর পড়ে। ঘরে বাতি জ্বলছে, দরজা খোলা। শ্রাবণী মোড়ায় বসে আছে। টিনের গামলা ভর্তি গরম পানিতে তার বাঁ পা ডোবানো। শ্রাবণীর হাতে বই, তবে গল্পের বই না, পাঠ্য বই, ফিজিক্সের বই। নবনী বলল, কি হয়েছে তোর? পা মুচকে ফেলেছি। শাহেদ ভাইয়ের একটা রং সার্ভিস রিটার্ন করতে গিয়ে পা পিছলে আলুর দম। বেশি ব্যথা পেয়েছিস? সিরিয়াস ব্যথা পেয়েছি। বিকট চিৎকার। মার ধারণা পা ভেঙে ফেলেছি। সঙ্গে সঙ্গে তার বুক ধরফর শুরু হলো। ইন্টারেস্টিং এক সিচুয়েশন। শাহেদ ভাই এমন মন খারাপ করলেন যেন তিনি নিজেই ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে বাড়ি মেরে আমার পা ভেঙেছেন। নবনী বলল, তোকে দেখে তো কিছু বোঝা মুশকিল। আসলে পা ভাঙেনি তো? না, ভাঙেনি, ফোলা কমে গেছে। ভাঙলে এত তাড়াতাড়ি ফোলা কমতো না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে নবনী বলল, আচ্ছা ভালো কথা, ইংরেজ মহিলার কবরটা যেন কোথায়? শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, কাছেই। নিয়ে যাবে আমাকে? পা ফেলতে পারি না, নিয়ে যাব কিভাবে? মহিলার কবর যে বুঝলি কি করে? নাম লেখা আছে, মারিয়া স্টোন না কি যেন নাম। নামের শেষে কবিতাও আছে। কি কবিতা? দ্য বেলস উইল রিং, দ্য বার্ডস উইল সিং। রিংয়ের সঙ্গে সিংয়ের সহজ মিল। শ্রাবণী বলল, স্বামী বেচারা নিজেই বোধহয় লিখেছে, ভালো মিল পায়নি। কবর নিয়ে এত কথা জিজ্ঞেস করছো কেন? এমনি। নবনী মার খোঁজে গেল। জাহানারা রান্নাঘরে ছিলেন না, বিছানায় শুয়েছিলেন। ঘর অন্ধকার। তার মাথার কাছে মিলু বুয়া দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর থেকে সে সবসময় মার কাছেই থাকবে। নবনী বলল, মা, তুমি রান্নাঘর থেকে নির্বাসিত, ব্যাপারটা কি বলো তো? জাহানারা ক্লান্ত গলায় বললেন, মাথাটা হঠাৎ ঘুরে উঠল, প্রেশার বেড়েছে বোধহয়। মেপে দেব? না, তুই আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া। নবনী ঠান্ডা পানি নিয়ে এলো। জাহানারা পানি খেয়ে আবার শুয়ে পড়লেন। নবনী বসল মার পাশে। জাহানারা মেয়ের কোলে একটা হাত রাখলেন, নরম গলায় বললেন, এতক্ষণ শাহেদ ছিল, তুই আসার একটু আগেই গেল। তোর খুঁজেই বোধহয় গিয়েছে। আমাকে কোথায় খুঁজবে? কি নাকি এক বটগাছ আছে, তোর সেখানে যাবার কথা। শ্রাবণী ওকে তাই বুঝিয়েছে। মা, শ্রাবণী যে প্রচুর মিথ্যা কথা বলে তুমি জানো? এই বয়সে সবাই মিথ্যা বলে। আমি বলতাম? বলেছিস নিশ্চয়ই, এখন মনে নেই। শ্রাবণী বানিয়ে বানিয়ে বলেছে এখানে কোন জঙ্গলের মধ্যে নাকি এক ইংরেজ মহিলার কবর আছে, মারিয়া স্টোন নাম। আমাকে বলেছে। ওর হাবভাব আমার ভালো লাগছে না মা। ওকে নিয়ে চিন্তা করিস না তো, ও ঠিকই আছে। আয় আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলতে চাও? তোকে নিয়ে কথা বলি। আজ শাহেদ তোদের বিয়ের ব্যাপারে কথা বলল। নিজে থেকেই বলল না তুমি জিজ্ঞেস করলে? নিজে থেকেই বলল। ওর মা খুব অসুস্থ, ওর মা চাচ্ছেন বিয়েটা তাড়াতাড়ি হোক। সে তো তার মায়ের অসুখের কথা কিছু বলেনি। শাহেদ কখনো তার সমস্যার কথা বলে না, ও অনেকটা আমার মতো। নবনী হাসতে হাসতে বলল, তোমার কোনো সমস্যা আছে মা? আছে। কি সমস্যা? শুনতে চাস? চাই। আমার ধারণা তুমি এই পৃথিবীর একমাত্র সমস্যাবিহীন মহিলা। একটা পরিষ্কার রান্নাঘর, রান্নার জিনিসপত্র এবং ফ্রিজের ঠান্ডা পানি, এই কটা জিনিস পেলেই তোমার হয়ে গেল। জাহানারা বিছানায় উঠে বসলেন। নবনী লক্ষ্য করল তার মা উত্তেজনায় অল্প অল্প কাঁপছেন। নবনী বলল, কি ব্যাপার মা? না, কোনো ব্যাপার না। তুই আমার সমস্যার কথা শুনতে চেয়েছিস, সমস্যা শুনে যা। থাক মা, আমি কিছু শুনতে চাচ্ছি না। তুমি এরকম করছো, আমার ভালো লাগছে না। মিলু, তুমি মাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও তো।
জাহানারা আবার শুয়ে পড়লেন, ক্লান্ত গলায় বললেন, তোর এবং শ্রাবণীর বিয়ে হবার জন্য আমি অপেক্ষা করছি। বিয়ে হয়ে গেলেই আমার দায়িত্ব শেষ। তখন তখন কি? জাহানারা বললেন, এখন ঘর থেকে যা, কথা বলতে ভালো লাগছে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।